আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সিভিল সার্জনের কার্যালয় ফেনী, স্বাস্থ্য সহকারী, গ্রেড 16। আচ্ছা, 20 জুন 2025 এমসিকিউ এক্সাম হয়েছে। আমি আসাদুর রহমান। প্রথম প্রশ্ন, একটি বাঁশের 1/4 অংশ কাদায় ও 1/3 অংশ পানিতে আছে। যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 5 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য x মিটার। কাদায় আছে x এর মানে সম্পূর্ণ বাঁশের 1/4 অংশ সমান x/4 অংশ, এবং পানিতে আছে x এর 1/3 অংশ অর্থাৎ x/3 অংশ। এখন কাদায় ও পানিতে আছে দুটো আমরা যোগ করে পেয়ে যাব হচ্ছে 7x/12 অংশ। তাহলে পানির উপরে আছে মোট বাঁশের দৈর্ঘ্য থেকে যদি আমরা এই যে কাদা এবং পানিতে বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব 5x/12 অংশ। এটাই হচ্ছে পানির উপরের অংশ। পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে শর্ত মতে 5x/12 সমান 5 মিটার। এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব 12 মিটার। আচ্ছা, এখানে এই যে 5 ইন্টু মানে 5x/12 হবে। তখন যদি গুণ নিয়ে আসি তখন হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, 5 কাটা থাকবে 12 মিটার। এটাই হচ্ছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 12 মিটার। তাহলে এখন কাদায় কতটুকু আছে, কাদায় অংশর দৈর্ঘ্য বের করতে পারবো, পানিতে অংশ বের করতে পারবো। পরেরটাতে আসি। এটা হলো সহজ একটা ম্যাথ। রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা নির্দিষ্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর, অর্থাৎ তার বেতন যদি মূল বেতন যদি 100 টাকা হয়, তাহলে এখান থেকে 10 টাকা কী হয়, কর্তন হয়, পর 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? তাহলে ধরি মূল বেতন সমান 100 টাকা, 10 টাকা কর্তনের পর বেতন পাই, তাহলে কত টাকা? 90 টাকা। ঠিক আছে, এখন 90 টাকা বেতন পেলে মূল বেতন হবে 100 টাকা, 1 টাকা পেলে কত? এখন 2700 টাকা যেহেতু পাই, তাহলে মূল বেতন এটাই আমাদের লিখতে হবে। তাহলে লিখব 90 টাকা বেতন পেলে মূল বেতন সমান 100 টাকা। আচ্ছা, এখন 1 টাকা বেতন পেলে মূল বেতন হবে 100 ডিভাইডেড বাই 90 টাকা। 2700 টাকা বাই 2700 টাকা বেতন পেলে মূল বেতন হবে 100 গুণন 2700 ডিভাইডেড বাই হলো 90, 0 0 তাহলে হচ্ছে 9 দিয়ে কাটলে হচ্ছে 3, সরাসরি আমরা 9 দিয়ে কাটবো, 3 9 27, তাহলে 3 দুটো 0 থাকবে, গুণন 10, অর্থাৎ 3000 টাকা। তার মাসিক বেতন কত টাকা? 3000 টাকা। গ নম্বরে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে পরটাতে আসি। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থ ক হলে দৈর্ঘ্য হবে 2ক। এর ক্ষেত্রফল 242 বর্গমিটার হলে পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ বের করে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলে বের করলে পরিসীমাটা বের হয়ে যাবে। তাহলে লিখব দড়ি প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য সমান 2x মিটার, ক্ষেত্রফল সমান কি 2x স্কোয়ার সমান হবে, এটা তো ক্ষেত্রফল, হ্যাঁ, এটাই সমান 242
বর্গমিটার, বা এক্স স্কোয়ার সমান 24 দুই দ্বারা ভাগ করলে হবে 12 আর 121, বা রুট ওভার করলে হবে এক্স ইকুয়াল রুট ওভার 121 সমান হলো 121 হলো 11 স্কোয়ার সমান 121। তাহলে আমরা প্রস্থ পেয়ে গেলাম। প্রস্থ সমান 11 মিটার। এর দ্বিগুণ হলো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 22 মিটার। এখন লিখব পরিসীমা সমান, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, আচ্ছা, দৈর্ঘ্য কত 22 প্লাস 11, 3 33 গুণন 2, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6, অর্থাৎ হচ্ছে 66 মিটার হলো এই আয়তক্ষেত্রের পরিসীমা। ক নম্বরে আছে। একটি কোণের 4 গুণ হলো 160 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণের 4 গুণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 1 গুণ কত হবে? 4 গুণ যদি 160 ডিগ্রি হয় তাহলে 1 গুণ কত হবে? 160 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হবে 4 4 16, 40 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। এখন কোনটি সম্পূরক কোণ কত? তাহলে আমরা জানি যে দুইটি কোণের সমষ্টি যদি বা যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের প্রত্যেক একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। আচ্ছা, তাহলে লিখব যে কোণটির সম্পূরক কোণ -180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে হবে 140 ডিগ্রি হচ্ছে কোণটি সম্পূরক কোণ। তাহলে আমি আবারও রিপিট করতেছি যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। এমসিকিউটা আসে, এমসিকিউ মানে মাঝে মাঝে আসে। এটা প্রশ্ন সমাধান করতে গেলে এটা দেখতে পাবেন। তাহলে হবে 140 ডিগ্রি। গ নম্বরে দেওয়া আছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর। তাহলে 3 জনের গড় বয়স যদি 30 বছর হয় তাহলে বয়স 3 জনের বয়সের সমষ্টি কত হবে? 3 30 হচ্ছে 3 3 9 90 বছর। ঠিক আছে, মাতা কন্যার গড় বয়স হচ্ছে 25 বছর, তাহলে 2 জনের হলো 25, তাহলে এর সমষ্টি কত হবে? 50। এখন পিতার কত? 90 থেকে 50 বাদ দিলে কত? 40 বছর। এটা মানে কল্পনায় বের করা যায়। পরেরটাতে আসে, একটি ট্রেন 60 কিলোমিটার বেগে চলে। 100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 60 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ড। আপনি যদি এখানে কি লিখছি সেকেন্ড চাইছে না, তাহলে আমরা লিখব যে কিলোমিটারকে মিটারে নিয়ে আসব। 60 কিলোমিটার সমান 60 1000 1 2 3 70,000 ওজন 60,000 মিটার অতিক্রম করে ঘন্টাকে এখন রূপান্তর করব সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে সরাসরি লেখা যায় যে 3 4 1 2 3 4 60,000 মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে। এখন লেখা যায় 1 মিটার অতিক্রম করে কম সময় লাগবে
3600 ডিভাইডেড বাই 60,000 সেকেন্ডে। এখন 100 মিটার 100 মিটার অতিক্রম করে সমান 3600 গুণন 100 ডিভাইডেড বাই 60,000 3 4 0 0 0 0 1 2 1 2 6 36 অর্থাৎ আমরা সর্বশেষ পেয়ে গেলাম হচ্ছে 6 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করতে পারবে। তাহলে 6 সেকেন্ড কোথায় আছে? গ নম্বরে আছে। পরেরটাতে আসি। 3টি পেন্সিল ও 5টি কলমের দাম একত্রে 55 টাকা। 30 টাকায় 6টি পেন্সিল পাওয়া গেলে 2টি কলমের দাম কত? আচ্ছা, তাহলে 6টি পেন্সিলের দাম হচ্ছে 30 টাকা। এখান থেকে আমরা 3টি পেন্সিলের দাম বের করতে পারবো, যেহেতু 3টি পেন্সিল দেওয়া আছে। তাহলে লিখব 30 টাকায় পাওয়া যায় না, এটার চেয়ে বেটার হবে আরেকটা হলো যে 6টি পেন্সিলের দাম 30 টাকা। 6টি পেন্সিলের দাম সমান 30 টাকা। অতএব একটি পেন্সিলের দাম 30/6 অর্থাৎ 5 টাকা। এখন 3টি পেন্সিলের দাম সমান 5 গুণন 3 সমান 15 টাকা। আচ্ছা, তাহলে 3টি পেন্সিল পেয়ে গেলাম, 5টি কলমের দাম একত্রে। তাহলে আমরা লিখব যে 5টি কলমের দাম সমান, তাহলে কত হবে? 3টে একত্রে হচ্ছে 55 টাকা, আর এইখান থেকে 3টি পেন্সিলের যদি দাম বাদ দেই 15, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে হলো 4, 40 টাকা। 40 টাকা হচ্ছে 5টি কলমের দাম। তাহলে 2টি কলমের দাম কত? তাহলে একটি কলমের দাম সমান 40/5, 5 8 40, একটা কলমের দাম 8 টাকা, কলমের দাম বাইরে গেছে। অতএব 2টি কলমের দাম সমান 8 গুণন 2 সমান 16 টাকা। 2টা কলমের দাম তাহলে কত টাকা? 16 টাকা। ক নম্বরে আছে। 25 থেকে 50 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, 25 থেকে 50-এর মধ্যে আচ্ছা, তাহলে 25 তো মৌলিক সংখ্যা না। 29, 31, 37, 41, 43, 47, পরটা হচ্ছে 53। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 6টি। 3, 9, 27, 81 ধারার পরবর্তী সংখ্যা কত? প্রথম পদ 3, দ্বিতীয় পদ হচ্ছে 9, তাহলে পার্থক্য হচ্ছে 6।
পরটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের পার্থক্য হলো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য হলো 18 এবং চতুর্থ পদ থেকে তৃতীয় পদের পার্থক্য হলো 81 থেকে 27 বাদ দিলে হচ্ছে 54। আচ্ছা, ধারার পরবর্তী সংখ্যা কত? তাহলে এখন দেখেন, এটা লেখা যায় 3 পাওয়ার 1 সমান কত? 3। 3 পাওয়ার 2 সমান কত? মানে 3 দুইটা আছে, 3 3 9। একইভাবে 3 পাওয়ার 3 সমান কত? 27। 3 পাওয়ার 4 সমান কত হবে? 81। তাহলে 3 পাওয়ার 5 সমান হচ্ছে 243। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা হলো 243, ক নম্বরে আছে। মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কি হবে? 0 হবে। মাইনাস 1 থেকে কত বিয়োগ করলে কি হবে? বিয়োগফল 0 হবে। তাহলে -1 আছে, তাহলে যদি 1 দিই তাহলে 1 দিলে কত হবে? দেখেন, -1 তাহলে কত? -2। অঙ্ক হবে না, ভুল হবে। তাহলে কি লিখতে হবে? -1 থেকে যদি আমরা -1 বিয়োগ করি তাহলে বিয়োগফল 0 হবে। কিভাবে? -1 -1 প্লাস 1 = 0, +1 -1 = 0 সমান 0। তাহলে -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। একটি টিকা কেন্দ্রে 30 জন টিকা গ্রহণকারী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার 3%। এই 3% সমান কত? 30 জন। 1% সমান কত? 100% সমান কত? মানে 100% মানে হচ্ছে মোট কতজন টিকা গ্রহণ, মানে সর্বমোট সংখ্যা। তাহলে লিখব যে 3% সমান 30 জন। 1% সমান কত হবে? 30/3। 100% সমান হচ্ছে 30 গুণন 100 ডিভাইডেড বাই হলো 3। 3 10 30। 10 গুণন 100 সমান হচ্ছে 1000। তাহলে ওই কেন্দ্রে 1000 জন টিকা গ্রহণ করার কথা ছিল। 1000। এখন 30 জন মানে আসে নাই, তাহলে কতজন? 970 জন টিকা গ্রহণ করেছে। তাহলে পরটাতে আসতে পারি, একজন মাছ বিক্রেতা এক হালি 4টি 1600 টাকা কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে আমরা লিখব চারটি মাছের ক্রয় মূল্য সমান 1600 টাকা। অতএব একটি মাছের ক্রয় মূল্য সমান 1600 ডিভাইডেড বাই 4, 4 4 16
আর 2টা শূন্য, অর্থাৎ প্রত্যেকটা মাছের দাম হলো 1600 টাকা। সে এখন বিক্রি করছে হলো 350 টাকা। ক্ষতি হয়েছে না? অতএব ক্ষতি সমান 50 টাকা। বিস্তারিত লিখতে পারবেন, সেক্ষেত্রে তো সময় থাকে না। তাহলে আমরা লিখব যে 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত ক্ষতি হয়। 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা। অতএব 1 টাকায় কত, 100 টাকায়। 100 টাকায় ক্ষতি হয় সমান 50 গুণন 100 ডিভাইডেড বাই হলো 400। 100 4 বার, 4 দিয়ে 50 হলো, দশমিক নামবে এটা। তাহলে আসি 50 ভাগ 4, 1 বার 4, 1 0, 2 বার 4 দিয়ে 8, 2 দশমিক লাগালে 0, 5, 20, অর্থাৎ 12.5 টাকা সমান 12.5% ক্ষতি হইতেছে। তার শতকরা ক্ষতি হলো 12.5%। ক্ষতি ক্ষতি ক্ষতি, এই যে গ নাম্বারটা, ক্ষতি 12.5%। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। পরটাতে আসি, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি বলা হয়। পরটা আসলে x + 5y = 24 এবং x = 3y হয়, তাহলে y এর মান কত? আমরা লিখতে পারবো x + 5y = 24। এখন x এর মানটা বসাই, 3y + 5y = 24 বা 8y = 24 বা y = 3 8 24। y এর মান কত? 3। ক নম্বরে আছে। 1 থেকে 20 পর্যন্ত রাশিগুলো যোগফল কত? তাহলে সংখ্যা কত? 20টি। তাহলে n × n + 1 ডিভাইডেড বাই হলো কি রে, n × n + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 20 + 21 ডিভাইডেড বাই 2 10। তাহলে 10 21 কত? 210। ক নাম্বার আছে। ম্যাথ আশা করি সমস্যা নাই কারো। এখন সাধারণ জ্ঞানে আসা যাক। বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ হচ্ছে ভুটান। মানুষের শরীরে মোট কয়টি ক্রোমোজোম আছে? মানুষের শরীরে 23 জোড়া বা জোড়া যদি আসে তাহলে 46টি ক্রোমোজোম আছে। আচ্ছা, এর ভিতরে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। জীবন রক্ষাকারী ওষুধ পেনিসিলিনের আবিষ্কারককে? জীবন রক্ষাকারী ওষুধ এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। 1929 সালে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ডেঙ্গু রোগের মোট কয়টি সাব টাইপ হয়ে থাকে? 4টি সাব টাইপ হয়। ওটা তো 4টি হওয়ার কথা। মোট কতটি সাব টাইপ থাকে? আমি যতটুকু 4টা। আচ্ছা, সেরো টাইপ হচ্ছে 4টি প্রধান সেরো টাইপ থাকে।
DENB 1 2 3 4। আচ্ছা, এই প্রশ্নটা একটু আমার দ্বিধাদ্বন্দ্ব লাগলো, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। পরে আসে আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে রিকেটস রোগ হয়। চোদ্দ থেকে 45 বছর বয়সী নারীদের প্রদত্ত টিকার নাম কি? আচ্ছা, টিটি টিকা বা টিডি টিকা যেটা বলা হয়, যেটা 14 থেকে 45 বছর বয়সী সকল প্রজননক্ষম নারীদের মধ্যে এটি প্রদান করা হয়। টিটি বা টিটানাস টক্সাইড ধনুষ্টকার প্রতিরোধে টিটানাস ধনুষ্টক ও ডিপথেরিয়া প্রতিরোধে এই টিকা প্রদান করা হয়ে থাকে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোন ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? এখানে উত্তরটা নাই। হৃদরোগের চিকিৎসকদের কী বলা হয়? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, হৃদরোগের চিকিৎসকদের বলা হয় কার্ডিওলজিস্ট। ঠিক আছে, এটা হচ্ছে হৃদরোগের। আচ্ছা, আর ইউরোলজিস্ট অর্থ হচ্ছে মূত্ররোগ বিশেষজ্ঞ। মূত্ররোগ বিশেষজ্ঞ। তারপরে হলো নেফ্রোলজিস্ট, কিডনি রোগীদের কিডনি বিশেষজ্ঞ যেটা বলা হবে, কিডনি বিশেষজ্ঞ। আর নিউরোলজিস্ট স্নায়ু বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে উদযাপন করা হয়? প্রত্যেক বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। কোনটি পানিবাহিত রোগ? ম্যালেরিয়া হচ্ছে পানিবাহিত রোগ। কোন জলরাশি ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। আচ্ছা, পরটা হলো লাউয়াসারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? সিলেট জেলায় অবস্থিত। এটা হচ্ছে সিলেট জেলার মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এর আয়তন হচ্ছে 1250 হেক্টর। 1250 হেক্টর, অনেক। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ফেনী শহর মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। উঁচু পর্বতারোহণে কিসের সমস্যায় পড়তে হয়? উঁচু পর্বতারোহণে বায়ুর চাপের
সমস্যায় পড়তে হয়। এই পর্যন্তই ছিল প্রশ্ন সমাধান। আশা করি কারো ঝামেলা নাই। তারপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা বা যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি দেখে নেব ইনশাল্লাহ। এছাড়া অন্য অন্য প্রশ্ন সমাধান আছে, সময় সুযোগ হলে দেখে আসতে পারেন।